রাতের খাওয়া দাওয়ার পর বাবাকে আমি বললাম, দেখেছো বাবা, কীরকম বৃষ্টি পড়ছে। হুম। দেশের এই বর্ষাকে জীবনের ৭০ বছর বসেই তো দেখলে। দেখলাম। পাড়াগাঁয়ের এই বৃষ্টি আমার খুব ভালো লাগে, বিশেষত এমনই রাতের বেলা। বেশ জিনিস। মনে মনে ভাবলাম, এই রাত আর বর্ষা যদি চিরকাল থাকতো। এই বাঁশের জঙ্গলের বাতাস, ঘরের পাশে লেবু পাতার থেকে ছুপছুপ জলের শব্দ, মাঠে মাঠে ব্যাঙের কোলাহল, জাম, তেঁতুল ও কাঁঠালের ঠান্ডা ডালপালার অবিরাম শব্দ, কোনো তিমির চারিণীদের সঙ্গে মাঝে মাঝে প্রেত জীবনের প্রতিধ্বনির মতো দু তিনটি দাঁড় কাকের অবশ বিহল কলরব। তুমি শুয়ে পড়েছো বাবা? না। কি করছো? না, একটু আলো জ্বালিয়ে পড়ছি। রাতের বেলা পড়ো না, তোমার তো ক্যাটারেক্ট। বাবা একটু হেসে বললেন, তেমন সিরিয়াস ক্যাটারেক্ট তো নয়। ভগবান শিগগির অন্ধ করবেন বলে মনে হয় না। একটু চুপ থেকে, এই রাতের আলোতে চোখে তেমন খোঁচা লাগে না তো। আরও খানিকক্ষণ চুপ থেকে, অবশ্য নীল চশমাটা পড়েছি, চোখে বেশ আরাম লাগে। নীল চশমাটা অবশ্যই সামান্য একটা ১ টাকা দামের বাজারের জিনিস। কয়েক মিনিট পরে বই বুঝিয়ে বাতি নিভিয়ে বাবা জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন, আহ, অনেক বিরহের পর যেন এই মাঠ ঘাট, আম কাঁঠালের জঙ্গল, এই করুণা সমুদ্রকে পেয়েছে। অঝোর শ্রাবণের দিকে তাকিয়ে জানলার পাশে খালি গায়ে দাঁড়িয়েছিলেন বাবা। চিমসে রোগা চেহারা, জরাজীর্ণ চোয়াল, গাল, হাত পা ত্বক। জানলার কাছে দাঁড়িয়েছ, ঠান্ডা লাগবে তো তোমার। বললেন, জানলা বন্ধ করে দেব? আমিই দিচ্ছি। নিজেই বন্ধ করলেন। চেয়ারে খানিকক্ষণ চুপ করে বসে রইলেন। পরে ধীরে ধীরে বললেন, এত বুড়ো বয়সেও স্ত্রী যে আমার বেঁচে আছে, রোজগারের জন্য বিদেশে বিদেশে ঘুরতে হয় না আমাকে। এমনই নিরিবিলি শ্রান্ত শ্রাবণের রাতে দেশের বাড়িতে নিজের বিছানায় যে শুয়ে থাকতে পারি। অনেকবার আমার জীবনের এই সব সমস্যার কথা ভেবেছি, কিন্তু তবুও যতটা শান্তি ও তৃপ্তি পাওয়া উচিত ছিল তা পাইনি। দুজনেই চুপ করেছিলাম। দেশের বাড়িতে একাদিক্রমে ৭০ বছর কাটানো বড় কঠিন জিনিস। একটু চুপ থেকে, যাক, কাটিয়ে দিয়েছি। বললেন, তোমার মাও কাটিয়ে দিয়েছেন, বিধাতা যদি এসে বলেন জীবনের পুনরভিনয় করতে, বলি, না থাক, এখন ভবিষ্যতে আমাদের জন্য যা সঞ্চিত আছে তাই দাও। তেঁতুল গাছের ডালপালার ভেতর কয়েকটা বক 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 করে ডেকে উঠল। বাবা বললেন, তোমার মা এখনো আসেননি? না, রান্নাঘরে আছেন। দক্ষিণের ঘরে মেজ কাকার সঙ্গে গল্প করছেন বোধ করি। বৌমা কোথায়? খুকিকে নিয়ে ঘুমিয়েছেন দেখে এসছি। তোমার ঘর আজ যে বড় অন্ধকার করে রেখে দিয়েছে। আলো জ্বালো নিজে। জ্বালিনি, এমনি। রোজই তো আলো জ্বেলে পড়াশোনা করো। আলোটা মেজ কাকার জন্য নিয়ে গেছেন। কে? পিসিমা। কেন? মেজ কাকার ও ঘরের আলোর চিমনি ফেটে গেছে। ও, তাহলে আমাকে আগে বলনি কেন? আলোর দরকার বোধ করি আজ। আর লাগলে আমার দেরাজ থেকে মোমবাতি নিয়ে এসো। তা আনবো। তোমার এদিকে জানলা খুলে রেখেছো দেখছি। দেখো কেমন লেবু পাতার পাতা জানলার ভেতর দিয়ে এসে ঘরের ভেতর ঢুকেছে। লেবু ফুলের গন্ধ পাচ্ছ বাবা? বাবা একটু চুপ থেকে বললেন, হ্যাঁ, অন্ধকারে কেমন একটু হালকা গন্ধ। একটু নিঃশ্বাস ফেলে বললেন, এমনি পাড়াগার এইসব রাত তোমার খুব ভালো লাগে বুঝি? মনে মনে ভাবছিলাম, অলস নিষ্কর্মা লোক, সংসারের পথ থেকে যে ভয় পেয়ে ফিরে এসেছে, এ রাতগুলো তার পক্ষে যে কী পরম সুন্দর আশ্রয়ের জিনিস। জেগে থেকে স্বপ্ন দেখা যায়, যা পাওয়ার জন্য সারা জীবন মিছিমিছি পথে ঘুরেছি, হাতের কাছে কুড়িয়ে পাই।
বেঁচে থেকে বিছানায় শুয়ে গড়িয়ে উদ্দেশ্যহীন বিড়ম্বনাহীন রহস্যের আস্বাদ ভোগ করি। কী যে অপরূপ! হেসে বললাম, যতই বয়স বাড়ছে এই আটচালা ঘরখানাকে ততই ভাল লাগছে আমার। চারদিকে এই আম কাঁঠাল লেবুর বন, জঙ্গল মাঠ নিস্তবতা, বিশেষ করে এই আষাঢ় শ্রাবণের রাতে এর মায়া কিছুতেই কাটিয়ে উঠতে পারা যায় না যেন। তা আমি বুঝি। বাবা, এখনই বা কলকাতা যাবার এত কী তাড়া তোমার? কোনো উত্তর দিলাম না। কিছুকাল থাকো এখানে, ভাদ্র মাসে যেও কিংবা পুজোর পরে। মাথা নেড়ে বললাম, না, অনেক দিন দেশে থাকলাম তো। কল্যাণীকে বলেছিলাম 4-5 দিন থাকবো, প্রায় 5 মাস কাবার করে দিলাম। এখন তার মুখের দিকে তাকাতেই ভয় করে। বেচারি আমার ভালোর জন্যই আমার ওপর রাগ করে। ভাবে যে কোনো রকমে তোমাকে কলকাতায় পাঠালেই হলো। হ্যাঁ, তারপর চাকরি আমাকে খুঁজে নেবেই। বহুদিন কলকাতা দেখি না। কে কোথায় বলতে পারো? না তো। আর বনলতার বাবা সেই কেদারবাবু, আচ্ছা, এমন বন্ধু কি মানুষের এক জীবনের তপস্যায় জোটে? 40টা বছর পাশাপাশি আমরা কাটালাম। লম্বা চওড়া চেহারা, মাটির মতো মন। কত ক্ষণে অক্ষণে আমার কাছে এসে বসেছেন। এমনি বৃষ্টির রাতেও কত গভীর রাত পর্যন্ত মুখোমুখি বসে আমরা আলাপ করেছি কিংবা চুপচাপ বসে রয়েছি। একটু চুপ থেকে বললেন, আর বনলতা? আমার দিকে তাকিয়ে বললেন, মনে হয় তার কথা তোমার। কোনো উত্তর দিলাম না। না, ভুলেই গেছো হয়তো। খানিকক্ষণ নিস্তব্ধতার পর বললেন, কিন্তু কিন্তু এই বলেই চুপ করলেন। কথাটা বাবা আর শেষ করলেন না। বললেন, খুকি দুধ খেয়ে ঘুমিয়েছিল কি জানি। ওর মার আবার এদিকে দৃষ্টি নেই একটুও। দুধ না খেলেই কেঁদে উঠবে। সে তো অনেক রাতে। মেয়ে কাঁদলে ওর মা বড্ড বিরক্ত হয়, মাঝে মাঝে পাখার ডাঁট দিয়েও মারে। আমি গিয়ে দুধ খাইয়ে আসবো। অত রাতে গরম করে খাওয়াবে তো? হ্যাঁ, তা বই কি, দুধ গরম করে নিতে হবে। তাই করো। স্পিরিট ফুরিয়ে যায়নি? গেলে কাগজ জ্বালিয়ে নেব। কেমন গায়ে যেন না লাগে কিছু মেয়েটার। কেমন চিমটে বেড়ালের মতো চেহারা। মনে হয় যেন একটা শুকনো পাতা হাঁটছে, বাতাসের এক ফুঁয়ে উড়ে যাবে। 2.5 বছর বয়স হলো, অথচ দেখে মনে হয় যেন 1 বছরও পেরোয়নি। খেতে পায় না খেতে পায় না, না কিছু গুরুতর অদৃশ্য অসুখ। তুমি বললে রাতে মাঝে মাঝে টেম্পারেচার রাইজ করে। হ্যাঁ, তা কালমেঘটা খাওয়াচ্ছ? খাচ্ছে। তুমিই খাইয়ে দিও, বৌমার ওপর নির্ভর করো না, তাহলে হয়তো গাফিলতি হবে। গোঁফে হাত বলিয়ে বললেন, মথুর ডাক্তার বললেন খাওয়াতে, আমি এনেছি একটা। আনলে বুঝি? স্কুল থেকে ফেরবার সময় নিয়ে এলাম। কালমেঘটা ফুরুলে দিয়েও এটা। আচ্ছা। বৌমা সন্ধ্যের থেকে ঘুমোচ্ছিলে? খেয়েছিল? বিকেলে খেয়েছে। কি খেলো? জলের মধ্যে খানিকটা তেঁতুল গুড় গুলে 2-3 হাত পান্তা। বলে হাসতে লাগলাম। এই শুধু, আর কিছু না? না। রোজ এরকমই করে? হ্যাঁ, এইরকম। বাবা গম্ভীর মুখে বললেন, অসুখ করেছে নাকি? না, তবে এই রকমই ও রুচি, কিংবা আমার ওপর হয়তো মান। বাবা একটু চুপ থেকে বললেন, বাঁচবার ইচ্ছে নেই? কি জানি। 2-4 দিন কেটে গেছে, কিন্তু তবুও কলকাতায় যাওয়ার কোনো চাড় নেই। কল্যাণী তেঁতুলের জল দিয়ে ভাত খাচ্ছে, মাঝে মাঝে 2-4টে মরিচ পুড়িয়ে নেয়, কোনো দিন উপবাস দেয়, কিন্তু তবুও এই সুখ ছেড়ে সহসা যাওয়া হয়ে ওঠে না। খুকি দুপুর রাতে রোজ কেঁদে ওঠে। মা বাবা কল্যাণী কেউই কোনো সাড়া শব্দ করে না। তারপর কান্না বাড়তে থাকে, পাখার ডাঁট দিয়ে পিটুনি শুরু হয়। তবুও নড়তে ইচ্ছে করে না বড় একটা। বাবা বললেন, খোকা জেগে আছিস? আছি। খুকি কাঁদছে, শুনেছি। মার খাচ্ছে মেয়েটা। আহা হা হা।
পাখার আরও কয়েক ঘা পড়ে। চোখ রগড়াতে রগড়াতে উঠে গিয়ে বললাম, তুমি যে একেবারে অমানুষ হয়ে গেলে কল্যাণী। কল্যাণী খেঁকিয়ে ওঠে, আমি পরের মেয়ে, আমাকে গাল দিও না বলে রাখছি। খুকি থেমে যায়, আমাকে দেখি বিছানার ওপর উঠে বসে। আমি বলি, বস, দুধ গরম করছি। কল্যাণী বলে, রাত দুপুরে বড় বাপ মা তুলে গাল, অমানুষ। তোমাদের ওই ঘরে মানুষ কটা শুনি? ফের গাল দিয়েছে তো তোমার গলা টিপে আমি জলে ফেলে দিয়ে আসব। পাশের ঘর থেকে মা ছিছি করতে থাকেন, হয়তো কেঁদে ওঠেন কিংবা নানা রকম কথা বলেন বধূমাতাকে। বাবা বলেন, তোমাদের সকলের মাথা খারাপ হলো নাকি? ঘরের মধ্যে শোরগোল, বিষ ঝাল, মৃদু গুঞ্জন, নালিশ, ফোঁপানি, অশ্রু, অভিমানের জের অনেকক্ষণ চলতে থাকে। খুকি খাটের এক কিনারে পা ঝুলিয়ে পাথরের মতো চুপচাপ বসে থাকে। বছর আড়াই বয়স, দেখায় 1 বছরের মতো। বিচার কল্পনার শক্তি হয়তো 40 বছরের গৃহিণীর মতো, জীবনের আস্বাদ 70 বছরের মানুষের মতো। এর ভবিষ্যৎ কি আমি ঠিক ঠাওর করে উঠতে পারি না কিছু। কাগজ জ্বালাবার দরকার হয় না, বাবা স্পিরিটের বোতল কিনে এনে দিয়েছেন। অসতর্কতায় অনেক স্পিরিট মাটিতে পড়ে যায়। স্টোভটা একটু সরিয়ে নিয়ে স্পিরিট ঢেলে দিই, কাঠ ঘষে আগুন জ্বালাই, দুধ গরম করি। খুকি অবাক হয়ে একবার আগুনের দিকে একবার আমার মুখের দিকে তাকিয়ে থাকে। বেশি গরম করবার প্রয়োজন হয় না, কিন্তু তবুও মনের ভুলে অনেক গরম হয়ে যায়। উপযুক্ত মতন ঠান্ডা করে নিতে সময় লাগে। মেয়েটি জাদু মন্ত্রে নিস্তব্ধ হয়ে চুপ করে বসে থাকে। বেত ফলের মতো চোখ দুটো প্যাট প্যাট করতে থাকে। হাত পা মাথার চুলের ডগা পর্যন্ত রুদ্ধ নিঃশ্বাস প্রতীক্ষা করছে। এ সংসারে নানা রকম সমস্যার কারণ যে তা সে খুব ভালো করেই বুঝতে পারে। দুধের বোতলের প্রয়োজন হয় না, ঝিনুকের দরকার নেই, বাটি সেই নিজের হাতে তুলে নেয়, কিন্তু অসার দুর্বল হাত এই সামান্য বোঝাটুকুতেই কাঁপতে থাকে। বাটিটা আমি ধরি, ধীরে ধীরে চুমুক দিয়ে খায় সে, ধুতির খুঁড় দিয়ে মুখ মুছিয়ে দিয়ে তার। একটু জল চায়, এনে দিই। দেখি সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, ধীরে ধীরে মুছিয়ে দিই। তারপর আমার সঙ্গে আমার বিছানায় চলে আসে। মশারি তুলে ফেলি, পাখা দিয়ে বাতাস করতে থাকি। এতক্ষণে আরামে রুগ্ন অবিশ্বাসী মুখে খানিকটা ভরসা আসে তার। কৃতজ্ঞতার আলোকে অনেকক্ষণ চেয়ে থাকে, তারপর একটু হাসে। হাসি মুহূর্তের মধ্যেই নিভে যায়, চোখ কেমন অসাড় ব্যথিত হয়ে আসে। বুঝি বিছানা ভিজিয়ে দিয়েছে সে। হাত বুলিয়ে দেখি, হ্যাঁ, ভিজিয়েই দিয়েছে সে অনেকখানি জায়গা। বলি, বেশ করেছ, ভয় পাচ্ছিস কেন? কিন্তু তবুও মুখ চোখের বিবর্ণতা কাটে না। বিছানা ভিজিয়ে দিলে মা তোকে মারে? কোনো উত্তর দেয় না। পাখাট ডাঁট দিয়ে পেটায়। নিঃশুভ নিঃশ্বাস সলতের মতো হাত দুখানা তুলে নিই, সমস্ত গায়ে পিঠে হাত বোলাই। মিঠাইয়ের দোকানের খানিকটা বাসি পরিত্যক্ত ময়দার মতো যেন কারা যেন পিষতে পিষতে ফেলে দিয়ে চলে গেছে। হাত পা আঙুল কালিয়ে গেছে, কপাল চুল ঘামে ভিজে গিয়েছে। দাঁড়কাকের ঘাড়ের ভিজে রোমের মতো কতকগুলো কালো পাতলা চুল। ভিজে ইজেরটা খুলে ফেলে দিই, বলি, খুকি, মারব তোমাকে। চুপ করে থাকে, পাখা দিয়ে লাগাই এক ঘা। মাথা নেড়ে নিষেধ করে, তবে আমার বিছানা ভিজিয়ে দিলে কেন মারি? পাখার ডাঁট তুলে ধরি। শিশু হৃদয়ে কোনো ভাব খেলা করে বিদীর্ণ মুখে বড় একটা ফুটে ওঠে না। পাখার ডাঁটের দিকে একবার তাকায়, আমার মুখের দিকে একবার তাকায়। কপাল ও ভুরুর সরলতা ক্ষুব্ধ হয়ে ওঠে, ঠোঁট নড়ে, বেত ফলের মতো চোখ তুলে চালের বাতার দিকে নিগুড়ভাবে তাকিয়ে থাকে। মার কাছে নিয়ে যাব? সহসা কোনো উত্তর দেয় না। মার কাছে যাবি? না। এইখানে থাকবি? হ্যাঁ। তাহলে একটু সরে শো। খানিকটা সরে যায়। বালিশ লাগবে না? মাথা নেড়ে না বলে। ভিজের ওপর শুলি যে। কিন্তু ভিজে জায়গায় শুতে কোনো আপত্তি নেই বেচারির।
কোনো রকমের শান্তিতে নিস্তব্ধতায় রাতটা কাটিয়ে দিতে চায় হয়তো। হয়তো ভবিষ্যতে জীবনটাও এরকমভাবেই কাটাতে চাইবে সে। ভবিষ্যৎ কি যে নিগুড়! একে পৃথিবীর আনবার জবাবদিহি কাকে বহন করতে হবে? আমাকে না বিধাতাকে? হ্যাঁ, বেছে ভিজে জায়গাটায় গিয়ে শুয়েছে। হয়তো নিজের কৃতকার্যের ফল নিজেই বহন করতে চাইছে। হয়তো আমাকে অযথা অসুবিধায় ফেলবার কোনো ইচ্ছে নেই। হয়তো এরকম ভয় ও দীনতাই এ রক্ত মাংসে দিয়েছেন বিধাতাও। হয়তো। বিছানা ঠিক করে দিচ্ছি, ওর তো। বলা মাত্র বিনা দ্বিধায় উঠে বসে। পাঁজাগোলা করে তাকে মাটিতে দাঁড় করিয়ে দিই। ভিজে চাদরটা মুড়ে তুলে নিয়ে তোশকটা উল্টে দিলাম। তারপর আলনার থেকে আমার গায়ের খদ্দরের চাদরটা এনে পাতি। শোলার পুতুলের মতো অন্ধকারের এক কোণে দাঁড়িয়েছিল মেয়েটি। আবার তুলে উঠিয়ে দিলাম। বললাম, কেমন রে, এখন শুতে বেশ আরাম না? মাথা নেড়ে বলল, হ্যাঁ। তেমন বিশেষ কোনো সজীবতা নেই মুখে। কেমন কাতরভাবে পা চুলকুচ্ছিল। পায়ে কি হলো তোর? পিঁপড়ে। পিঁপড়ে কোত্থেকে এলো আবার? মাটিতে। দেশলাই জ্বালিয়ে দেখলাম কতগুলো বিষ পিঁপড়ে বেচারির গায়ের নানা জায়গায় কামড়াচ্ছে। এত কামড় খেলি, তবু আগে বলতে পারলি না? কামড়ে যে লাল করে দিয়েছে রে। বাবা বললেন, কিসে কামড়েছে রে খোকা? কিছু নয়, পিঁপড়ে। পিঁপড়ে? আর কিছু নয় তো? পিঁপড়ে ছাড়াতে ছাড়াতে বললাম, না। মা বললেন, মাকড়সা নয় তো রে, মাকড়সা? আরে না গো না। দেখলি ভালো করে, মাকড়সার কামড়ে বড্ড বিষ। তাকিয়ে দেখি কল্যাণী নিঃশব্দে বিছানার কাছে এসে দাঁড়িয়েছে আমাদের। চোখের নিদ্রালপতা হঠাৎ যেন কেটে গেছে। খানিকটা ভয়জড়িত কণ্ঠে বলল, কি হলো আবার? বসো। খুকির কিছু হয়েছে নাকি? এই পিঁপড়ের কামড় খেয়েছে আর কি। ঠিক দেখেছো তো পিঁপড়ে? হ্যাঁ, পিঁপড়ে, আর কিছু নয়। না, কই দেখি। দেশলাইটে জেলে আবার দেখলাম। লাল লাল চাকা চাকা দাগ পড়ে গেছে যে একবারে। নরম মাংস কিনা। গায়ে পিঠে হাত বোলাতে বোলাতে কল্যাণী বলল, এ যে অনেক কামড়। কোত্থেকে কামড়ালো? তোমার দেশলাইয়ের কাঠিটা নিভে গেল দেখছি। আবার জ্বালালাম। এ পিঁপড়ে না বিছে? না, বিছে নয়। ভালো করে দেখেছো তো? বর্ষাকালে কত কি যে থাকে। বেচারি, কিসে কামড়েছে তোমাকে মা? তা ওকে তুমি নিয়ে যাও তাহলে এখন। কেন, দুদণ্ড রাখতে গিয়ে এতই অসহ্য হয়ে উঠল? না, তা নয়। তাই বই কি, তুমি মনে করো মেয়ের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। দেশলাইয়ের কাঠিটা নিভে গেল। নিভিয়ে দিলে? না, নেভাইনি। তবে এমনি নিভে গেল বাতাসে। না, ছোট একটা কাঠি কতক্ষণ আর জ্বলবে? মশারি গুটিয়ে রেখেছ? বড্ড গরম, তাই বলে মশারি গুটাতে হয়? খোলা বিছানা পেয়ে রাজ্যে যত পোকামাকড় এসে ঢুকবে। মশারি সে ফেলে দিতে গেল। আমিই ঠিক করে নেব কল্যাণী। তোমার লণ্ঠন কোথায়? নিভিয়ে ফেলেছ? না। ঘরে লণ্ঠন রাখো না কেন তাহলে? বাবার দেরাজে মোম আছে, নিয়ে এসো না লক্ষ্মীটি। আমার বড্ড ঘুম পেয়েছে, পা নাড়তে ইচ্ছা করছে না, সত্যি বলছি। বিছানার এক কিনারে পাথরের মতো বসে রইল কল্যাণী। তাহলে তোমার ঘরের লণ্ঠনটা দিয়ে যাও। আর আমি অন্ধকার ঘরে থাকব? আমার বেলা এইরকম তোমার ব্যবস্থা? বিছানা আর এক প্রান্ত বসে চুপ করেছিলাম। কল্যাণী বলল, তা কি আমি আজ থেকে জানি? অনেক দিন থেকেই জানি। এরকম জানলে। মাটির দিকে তাকিয়ে চুপ করে রইল সে। আমি চুপ করে বসেছিলাম। চটি জুতোর শব্দে চমক ভাঙল। তাকিয়ে দেখি বাবা এসে দাঁড়িয়েছেন। ধুতির খুঁট গায়ে খুঁটের ভেতর থেকে একটা মোম বের করে বললেন, এই নাও। খুকি কি ঘুমিয়েছে? ঘুমোচ্ছে বোধ করি। হ্যাঁ, ঘুমোক। মশারিটা ফেলে দিও। ফেলবার আগে মোম জ্বালিয়ে ভালো করে বিছানাটা একবার দেখে নিও। কল্যাণীর পিঠে আস্তে আস্তে 2-3 বার হাত বুলিয়ে চলে গেলেন। কল্যাণী চাপা গলায় বলল, এ কি ভয়ানক অন্যায় তোমার বাবার। কীরকম? আমি এখানে আছি অথচ তিনি এই ঘরে ঢুকলেন? সহজভাবেই ঢুকিছেন। কল্যাণী মাথা নেড়ে বলল, আমার নিজের বাবা হলে এরকম অবস্থায় কিছুতেই ঢুকতেন না। খুকিকে বড্ড ভালোবাসেন কি না বাবা? তা হোক,
তাই বলে এত রাত্রে স্বামী স্ত্রীর ঘরে একজন পুরুষ মানুষ হয়ে ঢুকবেন তিনি? কল্যাণী চোখ কপালে তুলে আমার দিকে তাকিয়ে রইল। 70 বছরের বুড়ো মানুষের পক্ষে এ জিনিস এমন কিছু অশোভন নয়। তুমি তাই মনে করো? রুচি শোভনতার এর চেয়ে ভালো নমুনা তো কোনো দিন দাওনি। ছি, আস্তে, শুনলে কি মনে করবেন তারা? আমার বাবা হলে, হোক না মেয়ে জামাই, তাদের ঘরে ত্রিসীমানায় আসতো না এত রাত্রে। একটু চুপ থেকে বললেন, আমার বাপের বাড়ি রুচি সংযম তোমার সেসবের কল্পনাই বা করবে কি করে? অবাক হয়ে ভাবি কোথায় ছিলাম, কোথায় এসেছি। বাবা তার বিছানার থেকে গলা খাঁকড়ে বললেন, আমার মনে হয় তোমার ঘরে বাতাসা কিংবা গুড়ের টুকরো পড়েছিল হেম। তা হবে। তার গন্ধে গন্ধে বিষ পিঁপড়ে এসে জমেছে, তাই মনে হয়। মা বললেন, বর্ষাকালে অনেক সময় ফোকা ফড়িং মরে থাকে, দেখিসনি খোকা? হ্যাঁ দেখেছি, সেই জন্যই এত পিঁপড়ে হয়। তা ঠিক, কাল ঘরটা ভালো করে ঝাড় দিয়ে ফেলতে হবে। খুব ভালো করে। বাবা সঙ্গ দিলেন। ওই যে বাতি নিয়ে পড়ি না আমরা রাত্রে, তখন লণ্ঠনের চারপাশে অনেক পোকা মরে থাকে, সেই জন্যই এত পিঁপড়ে জমে বুঝি। মা বললেন, হ্যাঁ, বিশেষত এই বর্ষার সময় অন্য কোথাও খাবার পায় কি না। দুজনেই নিস্তব্ধ। কল্যাণী হাই তুলে বলল, বাবা, হাত পা অবশ হয়ে আসছে ঘুমে। সাপে খেলো না ব্যাঙে খেলো দেখতে এলাম, অলক্ষ্য নেমে ওকে কারা কাটবে? সারাটা জীবন মানুষের হাড় চিবিয়ে কে খাবে তবে আর? ঘুমের চোখে বিড়বিড় করতে করতে কল্যাণী চলে গেল। মিনিট 3-4 মধ্যে সব চুপচাপ। বিছানায় খুকির পাশে শুয়ে বললাম, ব্যথা না কি রে? কোথায়? পিঠের কয়েকটা জায়গা দেখিয়ে দিল। চুলকে দেব? মাথা নেড়ে বলল, চুপকে দাও। আস্তে আস্তে হাত বুলাতে লাগলাম। কিসে কামড়েছে তোমাকে খুকু? পিঁপড়ে। কেন কামড়ালো? মেয়েটি চোখের দিকে তাকিয়ে দেখলাম উত্তর দেবার ইচ্ছে আছে, কিন্তু বাক্য জুগিয়ে ওঠে না। পিঁপড়ে কোথায় আছে খুকু? মাটিতে। সেখানে কেন গিয়েছিলে তুমি? এক পা তুলে চুলকুতে চুলকুতে বিজ্ঞ মুখে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তোমার নাম কি? কুকুলানি। রানীও আবার? চোখ দিয়ে বিরস ব্যথিত মন্তব্য কেটে মেয়েটির দিকে তাকিয়ে হাসলাম। কে রেখেছে নাম? দাদু। লানি নয়, রানী। লানি না রে, রানী, লানি। ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল খুকুরানী।